স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে আপনাদের সাথে আছে আমি তাবাসসুম আহমেদ। জরুরি প্রয়োজনে অনুমোদন দেওয়ার দিনই অক্সফোর্ডের ভ্যাকসিন রপ্তানি নিষিদ্ধ করল ভারত। এক সাক্ষাৎকারে টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট প্রধান পুনাওয়ালা জানিয়েছেন, এখন তাদের উৎপাদিত টিকা কেবল ভারত সরকারের কাছেই হস্তান্তর করতে হবে। ফলে তাদের সাথে চুক্তি করা বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের টিকা পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের প্রথম দিনেই অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন জরুরি প্রয়োগের অনুমোদন দিয়েছিল ভারত। পাশের দেশে ভ্যাকসিনের এই খবরে স্বস্তি ছড়িয়েছিল বাংলাদেশেও। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই এবার সিরামের তৈরি অক্সফোর্ডের টিকা কেবল ভারতীয়দের জন্য বরাদ্দ করল দেশটির সরকার। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাক্ষাৎকারে সিরামের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানান, এই মুহূর্তে চুক্তি করা কোনো দেশ কিংবা বেসরকারি বাজারে ভ্যাকসিন বিক্রি করতে পারবেন না তারা। উৎপাদিত টিকা হস্তান্তর করতে হবে কেবল ভারতীয় সরকারের হাতেই। পুনাওয়ালা আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই 20 কোটি থেকে 30 কোটি ডোজ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল তাদের। তবে তার আগে সকল ভারতীয় জনগণের জন্য ডোজ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে ভারত সরকার। এরই মধ্যে নিজ দেশে বিনামূল্যে করোনা ভ্যাকসিন বিতরণের আশ্বাস দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। তবে ভারত সরকারের নিষেধাজ্ঞার ফলে ঠিক কবে নাগাদ ভ্যাকসিন পাবে চুক্তি করা দেশগুলো, তা নিয়ে এখন দেখা যাচ্ছে অনিশ্চয়তা। লেগে যেতে পারে কয়েক মাস। গেল 5 নভেম্বর অক্সফোর্ডের ভ্যাকসিনের 3 কোটি ডোজ পেতে সিরামের সাথে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। যে উদ্যোগের আওতায় প্রথম ধাপের 6 মাসের প্রতি মাসে সিরামের থেকে 50 লাখ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল বাংলাদেশের। নিবির আমিন, নিউজ 24। এদিকে ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করা বাংলাদেশি কোম্পানি বেক্সিমকো ফার্মার সিইও বলেছেন, সিরামের সাথে আলোচনার পর বিস্তারিত জানানো হবে। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের আশা বাংলাদেশে টিকা পেতে কোনো সমস্যা হবে না। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রবিবার রাতে বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের প্রধান জানান, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে তাদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। দেশটির সাধারণ মানুষের কাছে টিকা না পৌঁছানো পর্যন্ত তা মজুদ ও অভ্যন্তরীণ বাজারে বিক্রির প্রতিও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিরাম ইনস্টিটিউটের সাথে টিকা আমদানির চুক্তিতে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের প্রধান নির্বাহী বলছেন, বাংলাদেশের টিকা পেতে কোনো অসুবিধা হবে কিনা তা জানতে সিরামের সাথে আলোচনা চলছে। এটা নিয়ে এখনো ওদের সাথে কথা হয় না। ইটস ভেরি আর্লি টু স্পিক। হ্যাঁ, এখনো তো ওদের অফিসে খুলে না। ওদের সাথে আমরা কথাবার্তা বলবো, ওদের কি কন্ডিশন, কতজনের কন্ডিশন ডিটেইলস জানবো, তারপরে আমরা এটা বলতে পারবো আরো ডিটেইলস। যদিও স্বাস্থ্য অধিদপ্তরের আশা, সিরামের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশের টিকা পেতে কোনো বেগ পেতে হবে না। আমরা কথা বলেছি এর সাথে বেক্সিমকোর সাথে, বেক্সিমকো বলছে তাদের সাথে চুক্তি আছে, কাজে সেটা এটার মধ্যে পড়বে না। এটাই বেক্সিমকো আমাকে জানিয়েছে। একটু আগে বেক্সিমকোর সাথে কথা বলেছি। আর স্বাস্থ্য অধিদপ্তর চাইলে টিকার বিষয়ে দিল্লির সাথে আলোচনা করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমি আসলে জানি না এখনো, আমি খোঁজ নেই। আই হোপ আই উইল গেট সাম সেটার নাম খবর। আমি দেখি আমরা দিল্লি বেচারারা এখন তো এটা দেখি। নভেম্বরে সিরাম ইনস্টিটিউটের সাথে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্বাস্থ্য অধিদপ্তরের ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী 6 মাসে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা পাবে বাংলাদেশ। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। উৎপাদন ও অর্থনৈতিক অগ্রগতির বিভিন্ন সূচকে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তলাবিহীন ঝুড়ির তকমা ঝেড়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ জায়গা করে নিচ্ছে দক্ষিণ এশিয়ার ছোট্ট এই দেশটি। বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ক্ষমতাধর অনেক রাষ্ট্র এখন গবেষণা করছে বাংলাদেশের কৌশল নিয়ে। করোনা পরবর্তী বিশ্বেও এই অগ্রগতি ধরে রাখতে নানামুখী উদ্যোগের কথা বলছেন বিশিষ্ট অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। দেশ বিদেশে অর্থনীতি নিয়ে গবেষণার অন্যতম অনুষঙ্গ কিংবা বিষয়ই এখন বাংলাদেশ প্যারাডক্স। কখনো দেশের স্বার্থে, কখনো নিজস্ব আগ্রহ থেকেই বাংলাদেশের চমকে দেওয়া অর্থনৈতিক অগ্রগতি নিয়ে গবেষণা করছেন অনেক গবেষক। তথ্য উপাত্ত ঘেটে দেখা গেছে বিশ্ব র্যাঙ্কিংয়ে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান শীর্ষে। এর মধ্যে পাট রপ্তানিতে বিশ্বে প্রথম এবং উৎপাদনে দ্বিতীয়।
ইলিশ উৎপাদনে বাংলাদেশই প্রথম, তৈরি পোশাক রপ্তানিতে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, জিডিপি প্রবৃদ্ধি অর্জনেও তৃতীয়। চাল উৎপাদন, মাছ উৎপাদন এবং ছাগল উৎপাদনে বিশ্বে চতুর্থ বাংলাদেশ। আলু এবং আম উৎপাদনে ষষ্ঠ। জনশক্তি রপ্তানি, বাইসাইকেল রপ্তানি, আউটসোর্সিং, বৈদেশিক মুদ্রা আয় সবকটিতেই অষ্টম অবস্থানে বাংলাদেশ। লাল সবুজের জার্সি নিয়ে সাকিব মুশফিকরাও ওয়ানডে ক্রিকেটে সপ্তম অবস্থানে নিয়ে গেছে দেশকে। বাংলাদেশের অর্থনীতি 2020-এ কোভিড-19 ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বছর শেষে আমরা দুটি প্রবণতা দেখতে পাই। একটি হচ্ছে সামষ্টিক অর্থনীতি অনেকটা এই ধাক্কাটা সামাল দিতে পেরেছে। মূল কিছু সূচক আমরা সহনীয় পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। মহামারীর ধাক্কায় বিশ্ব অর্থনীতি যখন বিপর্যস্ত, তখন বড় ধরনের কোনো সংকট ছাড়াই পরিস্থিতি মোকাবিলা করছে বাংলাদেশ। এই অগ্রগতির মূলে কিন্তু কাজ করেছে আমাদের গ্রামীণ অর্থনীতি। গ্রামীণ অর্থনীতি বলতে আমি বলবো কৃষিতে যে আধুনিকায়ন ঘটেছে, যে ধরনের ডাইভার্সিফিকেশন এসেছে, তাতে গ্রামে মানুষের আয় রোজগার অনেক বেড়েছে। বাংলাদেশের সাফল্যের অগ্রযাত্রা যে সামনে আরো উজ্জ্বল হবে, সে ইঙ্গিত দিচ্ছে নামকরা গবেষণা প্রতিষ্ঠানগুলো। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। সোমবার সকালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দকে সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার প্রতিষ্ঠাবার্ষিকীতে সীমিত পরিসরে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভার্চুয়ালি অংশ নেবেন। দেশের ছাত্র রাজনীতির প্রাচীনতম নাম ছাত্রলীগ। ৭৩ বছরের ঐতিহাসিক পথ পরিক্রমায় যার অবদান স্মরণীয়। সার্বিক বিশ্লেষণে সাবেক নেতারা মনে করেন, সরকারের নয় বরং ছাত্রদের স্বার্থে কথা বলাই ছাত্রলীগের মূল মন্ত্র। একই সঙ্গে সুনাম অক্ষুণ্ণ রাখতে ছাত্র রাজনীতি এবং জাতীয় রাজনীতি পৃথক রাখার আহ্বান তাদের। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যে ছাত্র সংগঠনের জন্ম বহু চড়াই উতরাই পেরিয়ে ৭৩ বছর পূর্ণ করেছে ঐতিহ্যবাহী সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। দেশের সংকটকালে বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। তবে বিভিন্ন কর্মকাণ্ডের জন্য বিতর্কিত হওয়ার ঘটনাও কম নয়। এজন্য সাবেক ছাত্রনেতাদের অভিমত, ক্ষমতার প্রভাবে নয় বরং এগিয়ে যেতে হবে বঙ্গবন্ধুর আদর্শে। আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়েই এই বিরোধী দলটা করেছি, কারণ আমরা আদর্শ প্রতিষ্ঠার জন্য করেছি, আমরা কিছু পাওয়ার জন্য না। তাহলে তো সরকারি দলই করতাম। আদর্শের রাজনীতি যারা করে তারা জীবনের ঝুঁকি নিয়েই করে। বঙ্গবন্ধু কন্যা করছেন না। সাবেক ছাত্রনেতারা মনে করেন, ছাত্র রাজনীতির অবশ্যই থাকতে হবে স্বতন্ত্র বৈশিষ্ট্য। শুধু ছাত্র সমাজকে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দায়িত্ব নিতে হবে ছাত্রলীগকে। ছাত্রদের রাজনীতি একটা পরিবর্তন হয়েছে, কিন্তু সেই পরিবর্তনটাকে আমাদের রাজনীতির যে ধারা, সেই ধারার সঙ্গে সম্পর্কিত রেখে এটাকে এমনভাবে পরিচালিত করা প্রয়োজন যেন ছাত্র সমাজ তার স্বাতন্ত্র্য বজায় রাখতে পারে। এখনকার ছাত্র রাজনীতির সবচেয়ে বেশি সমস্যা হলো যে আগে আমরা ছাত্ররা স্বাধীনভাবে কাজ করতাম ছাত্র হিসাবে, কিন্তু এখন ছাত্র রাজনীতিতে দেখি যে ছাত্র দল সংগঠনগুলো রাজনৈতিক দলের লেজুর ভিত্তি তারা করে। ৭৩ বছর সগৌরবে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে টিকে থাকার জন্য ছাত্রলীগকে অভিনন্দন জানিয়ে দেশের অর্জন ধরে রাখার আহ্বান জানিয়েছেন তারা। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। আন্দোলন ডেকে সেনাবাহিনী বা বর্তমান বিএনপিকে ক্ষমতায় আনার চেয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে দেশের শাসন থাকা মঙ্গলময়, এই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান।
নিজের দল বিএনপির মূল্যায়নে বলেছেন দুইবার ক্ষমতায় গিয়ে তাদের নেতারাও দুর্নীতিগ্রস্ত, যে কারণে সরকারের দুর্নীতির প্রতিবাদে মাঠে নামার নৈতিক শক্তি নেই। বিস্তারিত তৌহিদ শান্তর প্রতিবেদনে। বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে ধানের শীষ প্রতীকে পঞ্চম এবং সপ্তম দুই মেয়াদে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। শীর্ষ নেতাদের বিভিন্ন সিদ্ধান্তর প্রকাশ্য মতপার্থক্য তুলে ধরে দলের ভেতরেই বিভিন্ন সময় আলোচনার সৃষ্টিও করেছেন অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। আমি জনগণকে নতুন কি প্রত্যাশা দেখাবো, আমাকে তো দুইবার দেখছে। এই মুহূর্তে দেশের সংকট সমাধানে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব সঠিক বলে মনে করেন বিএনপির এই নেতা। এখন আন্দোলন করলে সেনাবাহিনী আসবে, সেনাবাহিনী টোটালি করাপ্ট হয়ে গেছে, কাজে সেনাবাহিনীর প্রতি মানুষের ভরসা নাই। তাহলে কে আসবে? বিএনপি আসবে। তো এই দুইটার চেয়ে তো শেখ হাসিনা অনেক ভালো, আমি সার্টিফাই করব। আপনি নির্বাচন দিয়েন না, ক্ষমতা গেছেন, কিন্তু আপনি কিন্তু সর্বদলীয় কমিটি করতে পারতেন না? আপনি বিভিন্ন ইস্যুতে কি বিভিন্ন রাজনৈতিক দলদেরকে সম্পৃক্ত করতে পারতেন না? এই যে কোভিডের টিকাগুলো সংগ্রহ করা হচ্ছে, কোত্থেকে ভালো টিকা নেওয়া হবে, কীভাবে দেওয়া হবে, সেটা দেখভাল করার জন্য, এবং যে প্রণোদনাগুলো দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, সবগুলো দেখার জন্য একটি সর্বদলীয় রাজনৈতিক কমিটি করে দেন। ক্ষমতায় থেকে বিএনপি নেতারা নিজেরাই দুর্নীতি করায় ক্ষমতাসীন আওয়ামী লীগের দুর্নীতির প্রতিবাদেও সাহস হারিয়েছেন তারা। এখনকার যে বিরোধী লোকদের নেতা বলেন, সব বলেন, বা বিএনপি বলেন, আমরা তো করাপ্ট প্রসেস দেওয়া হয়ে আসছি, ফলে আমরা সবাই কম বেশি করাপ্টেড, আমরা সব দুর্নীতিগ্রস্ত। কিন্তু বিএনপির বা রাজনৈতিক দল নেতারা বুঝে না, অন্তত যাদের বয়স 60-এর ঊর্ধ্বে হয়েছে তাদের ভয় পাওয়ার কি আছে? রাজনৈতিক দল করলে বেটা সাহস করে কথা বল, আর যে কথা বলতে না পারো লিভ পলিটিক্স, রাজনীতি ছেড়ে চলে যাও বাড়িতে। এমনকি বিএনপির নীতি নির্ধারকদের দল পরিচালনা পদ্ধতি নিয়েও প্রশ্ন রয়েছে বিএনপি দলীয় সাবেক এই সংসদ সদস্য। আমার মহাসচিবরা তো শক্তিশালী হচ্ছে না, আমার স্থায়ী কমিটি তো দলের চেয়ারপারসনের সঙ্গে তর্ক করার মতো সাহস রাখতেছে না, নির্দেশনা শুনে এটাকে ব্রেটিং করে দিচ্ছে, হ্যাঁ এইটাই ঠিক। এখানে তো আলোচনা হচ্ছে না, মানে এই কথাগুলো তো আমরা বলতে পারবো না, বলতে গেলে তো আমাদের উপর বিপদ চলে আসবে। তবে দেশের দিন পরিবর্তনের জন্য নতুন প্রজন্মের প্রতি ভরসা রেখেই তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। বাদিষ্টার নতুন প্রজন্ম তৈরি হোক, জনগণ সেটা অপেক্ষা করছে। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে বিরতি, আমাদের সঙ্গে থাকুন। আর একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দুপুর 12টার সংবাদ। যুক্তরাজ্য থেকে সিলেটে আসাদের বাধ্যতামূলক নিজ খরচে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ইতোমধ্যে সিলেট নগরীতে 2টি হোটেল প্রস্তুত করেছে সিলেট জেলা প্রশাসন। যুক্তরাজ্যে করোনার নতুন স্ট্রেন শুরুর পর আজ দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে আসা প্রায় অর্ধশত যাত্রীকে কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রথমবারের মতো সরাসরি হোটেলে নিয়ে যাওয়া হবে। এদিকে বাংলাদেশ সরকার থেকে নির্দেশনা জারির পর সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে হোটেল চূড়ান্তের খবর প্রকাশ হতে না হতেই বিমান এয়ারলাইন্সের টিকিট কাটা 152 জন যাত্রী তাদের ফ্লাইট বাতিল করেছেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, ফ্লাইটটি আসার কথা কখন, আর এছাড়া যে 152 জন যাত্রী যে তাদের টিকিট বাতিল করেছে, ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? জি ধন্যবাদ তামাসুম। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে। তো এখন পর্যন্ত আসলে ফ্লাইটটি ল্যান্ড করে নেই। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বেলা 12:20 বা 12:30টার দিকে হয়তো বা বিমানটি ল্যান্ড করতে পারে। তো বিমানে আসলে প্রায় 200 শতাধিক যাত্রী সিলেটে আসার কথা, সিলেট বা বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আসলে সব আসছেন না, কারণ তারা জানতে পেরেছেন যে এখানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন যেটা, সেটা আর একদম কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, আসলে তাদেরকে হোটেলে নেওয়া হবে। তো সেই খবরটি জানার পর থেকে আসলে তারা অনেকেই এই প্রায় 152 জন যাত্রী তারা ফ্লাইট ক্যান্সেল করেছেন, এবং এখানে এখন সিলেটে এসে নামবেন প্রায় 42 জন যাত্রী, এবং ঢাকা যাবেন এখান থেকে আরও 6 জন যাত্রী, অর্থাৎ মোট 48 জন যাত্রী নিয়ে এই ফ্লাইটটি একটু পরে ল্যান্ড করবে, আমরা যতটুকু জানতে পেরেছি। আর জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে আসলে 2টি হোটেল চূড়ান্ত করেছে তাদের জন্য। এর মধ্যে একটি হচ্ছে সিলেট হলিগেট। তো হলিগেটে আসলে প্রায় শতাধিক আসন আছে, সেক্ষেত্রে হলিগেটে যদি কারো পছন্দ না লাগে সেক্ষেত্রে আরেকটি হোটেল রাখা হয়েছে স্টার প্যাসিফিক, অর্থাৎ 2টি হোটেল চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আরও 10টি হোটেল চূড়ান্ত করা হয়েছে, কিন্তু সেগুলোর হয়তো আজকে না
না হলেও হয়তো আগামীকাল বা পরশু হয়তো চূড়ান্ত এই হোটেলগুলোর নাম আমরা জানতে পারি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এইটা হচ্ছে এই সিলেটে এই প্রথমবারের মতো এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ হচ্ছে লন্ডনের যে অবস্থা শুরু হচ্ছে, ভয়ঙ্কর অবস্থা শুরু হচ্ছে, নতুন স্ট্রেন শুরু হয়েছে, এরপর থেকে তারা যাতে এই বাংলাদেশ তাদের সংস্পর্শে এসে বাংলাদেশের কেউ যেন আক্রান্ত না হন সেই ব্যাপারে আসলে এই কঠোর নির্দেশনা আমাদেরকে জানিয়েছে। আর এ পর্যন্ত তারা আমাদেরকে জানিয়েছে আসলে গত নতুন স্ট্রেন শুরু হওয়ার পর থেকে এখন প্রায় 511 জন যাত্রী এ পর্যন্ত সিলেটে এসে পৌঁছেছে এবং তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য অন্ততপক্ষে প্রস্তুতি রয়েছে, প্রায় 7 শতাধিক যাত্রীর প্রস্তুতি রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য। তো আসলে এই আর যারা কোয়ারেন্টাইনে যাবেন না সেক্ষেত্রে আসলে তাদেরকে কঠোর নির্দেশনা হয়েছে এবং জেলা প্রশাসন জানিয়েছে যে তাদেরকে যেতেই হবে এবং তারা আসলে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা, এখানে হয়তো দূর থেকে দেখা করতে পারবেন কিন্তু হোটেলে গিয়ে আসলে কেউ তাদের সাথে দেখা করতে পারবেন না, এরকম একটি কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। আর তাদেরকে যে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়া হবে সেখানের জন্য আনা হয়েছে যে 3টি এই বিআরটিসি বাস, স্বাস্থ্যবিধি মেনে তাদেরকে এই বাসগুলোর মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হবে হোটেলে। এই হচ্ছে সিলেট থেকে সর্বশেষ। আমি আছি এয়ারপোর্টে ফিরাজ স্টুডিওতে তাবাসসুমের কাছে। তাবাসসুম। রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, প্রয়োজনে আপনার সাথে আবারও যুক্ত হব। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। চট্টগ্রামের রাউজানে অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। এই বিষয়ে বিস্তারিত জানাতে দর্শক চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, অভিযানে অবৈধ ইটভাটার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ধন্যবাদ তাবাসসুম। আপনি জানেন যে পরিবেশ বিপন্ন করছে ইটভাটা, যেখানে ফসলি জমিতে ইটভাটা গড়ে তোলার কোনো অনুমতি নেই, সেখানে কিন্তু দেখা যাচ্ছে রাউজান সহ চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে ইটভাটাগুলো আছে সব ইটভাটাই কিন্তু আসলে যে ফসলি জমি দখল করে কিন্তু সেখানে ইটভাটা গড়ে উঠেছে। তো পরিবেশ অধিদপ্তর এতদিন কিন্তু অনেকটা চুপ থাকলেও কিন্তু আসলে বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু অভিযান না চালালেও কিন্তু এখন দেখা যাচ্ছে কয়েক মাস ধরে তারা কিন্তু অভিযান অব্যাহত রেখেছেন। আমি যেখানে আছি রাউজান এলাকায়, এই জায়গায় 50টির মতো অবৈধ ইটভাটা রয়েছে। আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন তারা এই ইটভাটাগুলো কিন্তু আসলে গুড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। একটু আগে একটি ইটভাটা কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু বারবার কিন্তু বাধা দেওয়ারও চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে বাধা দিলেও কিন্তু কোনো কাজ হচ্ছে না। তারা প্রশাসনিকভাবে খুব প্রস্তুত নিয়ে কিন্তু তারা উচ্ছেদ অভিযান চালিয়ে যাচ্ছে। আমি একটু কথা বলতে চাই, আমার পাশে আছেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আছেন জমির উদ্দিন। আমি একটু জানতে চাচ্ছি, রাউজানে এতদিন ধরে যে 50টির মতো যে ইটভাটা রয়েছে অবৈধভাবে তারা চালিয়ে গেছে তাদের যে বাণিজ্য, তো এতদিন চললো কিভাবে, আর আছে কয়টা, এখানে উচ্ছেদ অভিযান কয়টা শেষ করলেন আপনারা? আসলে এখানে অনেকগুলো অবৈধ ইটভাটা আছে। আমাদের যে মহামান্য আদালতের একটা অর্ডার আছে যে যারা অবৈধ ইটভাটা এখানে পরিচালনা করতেছে সেগুলো স্টপ করে দিতে হবে। যে তারাই ধারাবাহিকতায় কিন্তু চট্টগ্রামের সব উপজেলায় আমরা অভিযান শুরু করেছি। ইতিমধ্যে আমরা লোহাগাড়া, তারপরে সীতাকুণ্ড, বলখালি, ফটিকছড়ি অনেকগুলো উপজেলা এদের মধ্যে শেষ হয়েছে। এই প্রোগ্রামের ধারাবাহিকতায় আজকে আমরা রাউজান অভিযান শুরু করেছি এবং ইতিমধ্যে আমরা একটা ইটভাটা গুড়িয়ে দিয়েছি এবং আরেকটা অভিযান চলমান আছে এবং এখানে যতগুলো অবৈধ ইটভাটার আছে পর্যায়ক্রমে আমরা সবগুলো অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করব। ধন্যবাদ আপনাকে। তাবাসসুম, আপনি অবশ্যই বুঝতে পারছেন যে ইটভাটাগুলো তারা বলছেন একের পর এক করে যেগুলো অবৈধভাবে তারা চালিয়ে যাচ্ছে সব ইটভাটায় কিন্তু তারা উচ্ছেদ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে তাবাসসুমের কাছে। জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের রাউজানে অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর, সে বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়। ঢাকায় মসলিন এখন বাংলাদেশেরই। গবেষকদের দীর্ঘ 6 বছরের প্রচেষ্টায় মিলেছে ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি। গত 28 ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়েছে। শিগগিরই বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে মসলিনের নতুন যুগে। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহেদ। 1850 সালে লন্ডনে প্রদর্শনের 170 বছর পর বাংলাদেশে বোনা হয়েছে ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। গবেষকরা 6 বছর চেষ্টায় আবারও মসলিন বুনতে সফল হয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে ঢাকায় মসলিন তৈরির প্রযুক্তি ও পুনরুদ্ধার নামের প্রকল্পটি 2014 সালে হাতে নেওয়া হয়েছিল। প্রকল্পের সবচেয়ে কঠিন ধাপ ছিল মসলিনের কাঁচামাল ফ্রুটিকার্পাস জাতের তুলা গাছের সন্ধান। ইতিহাস বিশ্লেষণ করে 2017 সালে গাজীপুরের কাপাসিয়ার গ্রামে মেলে ফ্রুটিকার্পাস জাতের তুলা গাছ। খবর পেয়ে গবেষকরা গিয়ে তুলার ধরন দেখে নিশ্চিত হন এ দিয়ে মসলিন কাপড় তৈরি সম্ভব।
নতুন করে তৈরি চরকা দিয়ে বিদেশ থেকে আমদানি করা সুতায় 40 তাঁতের মসলিন তৈরির প্রশিক্ষণ চলে 2 বছর। আর তাঁতপিট লুম চালানোর প্রশিক্ষণ দেয়া হয় 6 জনকে। এরপরই সফলতার মুখ দেখে প্রকল্পটি। কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে বেশ কয়েকটা ওখানে এই কটনের গাছ আছে, যেটা আবাদ হয় না কিন্তু মানুষের বাড়ির আশেপাশে আছে। ফুটি কার্পাসের যে মানে লেখচিত্র বা ইতিহাসে যে সাক্ষ্য দেয় সেই রকম কিছু ফিচার আমরা মিলে গেলাম ওই কটনের। তখন থেকে আমরা ওই কটন থেকে আমরা জাম প্লাজম কালেক্ট করি। প্রশিক্ষণ পাওয়া 6 জন তাঁতিকে দিয়ে কুমিল্লার চান্দিনায় 300 থেকে 450 কাউন্টের সুতা বানানো শুরু হয়। সেই সুতায় সোনারগাঁওয়ে বানানো হয় কাপড়। প্রায় 300 বছর পর সেই সুতা দিয়ে তৈরি করা হয় 6টি শাড়ি, যার মধ্যে একটি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দেয়া হয়। পসিবল একটা আমরা মানে স্কেচ তৈরি করেছিলাম কাল্পনিক বিভিন্ন হিস্টোরিক্যাল ডকুমেন্ট থেকে, তার সাথে মিলিয়ে এবং ট্যাক্সোনমিক জেনেটিক স্টাডি করে আমরা একটা জাত ঠিক করলাম এবং সেই জাতটা একটু বেশি করে লাগিয়ে তুলা বানিয়ে আমরা তখন ওই পার্টিকে দিলাম। প্রায় 10 মাস আগে মসলিনের 5টি নমুনা দিয়ে জিআই স্বীকৃতির জন্য আবেদন করে বাংলাদেশ। গত 28 ডিসেম্বর ঢাকায় মসলিনকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ হয়। এতে করে মসলিনের উৎপত্তি, বুনন পদ্ধতি ও সুতা বাংলাদেশের বলে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। অ্যাকচুয়ালি যে মসলিন, ঢাকাই মসলিন, সেটা বাংলাদেশের তুলা ছাড়া হবে না। ক্যারোলাস লিনিয়াস বলে বিখ্যাত একজন সায়েন্টিস্ট 1735 সালে বলে গেছে যে ঢাকার আশপাশে এই ধরনের ফুটি কার্পাস বলে এক ধরনের তুলা, যাকে ট্রি কটন বলা হতো, গসিপিয়াম আরবোরিয়াম, সেই তুলার থেকে ওই মসলিন কাপড় তৈরি হতো। গবেষকরা আশা করছেন সরকারি ও বেসরকারি উদ্যোগে খুব শীঘ্রই দেশের মসলিনের বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হবে। এতে করে বাংলাদেশ পা দেবে মসলিনের নতুন অধ্যায়ে। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। সংবাদের সময় হলো আরেকটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আর একবার স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। ভ্যাকসিন নিয়ে এক বড় প্রতারণার মধ্যে পড়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরকার চাইলে আজকে এটাই হলো জাতিকে বড় ধর্ষণ আমি মনে করি অর্থনীতিতে। আজকে যদি আমরা পৃথিবীর সবচেয়ে সেরা 10 জন বিজ্ঞানীকে নিয়ে আসতাম 1 বছরের চুক্তিতে, সেখানে 5 লাখ টাকা বেতন দিলে আমি 1 কোটি করে বেতন দিতে চাই। তা তো আমাদের খরচ হবে বছরে 120 কোটি টাকা। আমাদের এখানে বিজ্ঞানের প্রসার হবে, আমরা নিজেরাই তৈরি করতে পারবো, কিন্তু তা না করে এই জাতীয় প্রতারণা, এই ধর্ষণ কতদিন। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। পানি আর মাছ ভর্তি তিস্তার বুকে জেগে উঠেছে ধুধু বালুচর। জমি জেগে উঠলেও সেচের অভাবে ব্যাহত হচ্ছে চাষাবাদ। কেউ দূর থেকে, আবার কেউ ডিজেল চালিত শ্যালো মেশিনের পানি দিয়ে বাঁচিয়ে রেখেছেন ফসল। পানির অভাবে তিস্তা পাড়ে দেখা দিয়েছে কৃষকের মাঝে হাহাকার। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি কিছুটা থাকলেও উজান ও ভাটির তিস্তা রেল সেতু, তিস্তা সড়ক সেতু যেন প্রহসনমূলকভাবে দাঁড়িয়ে রয়েছে ধুধু বালুচরের বুকে। ঢেউহীন তিস্তায় রয়েছে শুধু বালুকণা। জেগে উঠেছে ছোট বড় 342টি চর। আর এসব চরে প্রতি বছর চাষাবাদ করে থাকেন তিস্তার অববাহিকার লক্ষাধিক কৃষক। কিন্তু শুল্ক মৌসুম আসার আগেই পানি শূন্যতায় আবাদ নিয়ে চরম বেকায়দায় পড়তে হয়েছে চাষিদের। ভারত একতরফা পানি প্রত্যাহারের কারণেই মরে গেছে তিস্তা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বিশ্বের বিভিন্ন দেশে একযোগে চলছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। রোববার থেকে দেশটির 34টি প্রদেশে চীনের সিনোভ্যাক টিকার সরবরাহ শুরু করেছে ইন্দোনেশিয়া। আর এ কাজে অগ্রণী ভূমিকা রাখছে তাদের রাষ্ট্রীয় টিকা প্রস্তুতকারক বায়োফার্মা। এদিকে ক্লিনিক্যাল ট্রায়ালে দেয়া নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে টিকাদান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। আগামী 3 মাসের মধ্যেই 1 কোটি ব্রিটিশ নাগরিকের কাছে ভ্যাকসিন পৌঁছে যাবে বলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। আর নিজেদের টিকার কার্যকারিতায় নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাসও কোনো নেতিবাচক প্রভাব ফেলতে দেখা যায়নি বলে রোববার জানিয়েছে চীন। শুক্র থেকে শনিবার পর্যন্ত বেইজিংয়ে প্রদান করা হয়েছে 73,537টি ডোজ। তবে কোনো বিরূপ প্রতিক্রিয়ার ঘটনা এখনো ঘটেনি।
নিউজ 24 দুপুর 12টার সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।